পাসপোর্ট চান, কোনো ঝক্কি ঝামেলা নেই, লাইনে দাঁড়ানোর যন্ত্রণাও নেই, এমনকি প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলেও সমস্যা নেই। ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। প্রয়োজন শুধু ১৫০০ থেকে ২,০০০ টাকা। আপনার সেবায় হাজির হবেন একদল দরবেশ বাবা, যাদের আশীর্বাদে আপনার অচল আবেদনও প্রাণ ফিরে পাবে। আর যদি নিয়ম মেনে সোজা পথে হাঁটতে চান, তবে আপনার জন্য বরাদ্দ কেবল দীর্ঘ প্রতীক্ষা, নথিপত্রের পাহাড় আর পদে পদে হয়রানি। ফুটপাতের কম্পিউটার দোকান থেকে অফিসের কর্মকর্তার টেবিল, দুর্নীতির এই অদৃশ্য শেকড় কতটা গভীরে? সাধারণ মানুষের পকেট কেটে কোথায় যাচ্ছে কোটি কোটি টাকা? কেন বারবার অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না চিরচেনা এই দৃশ্যপট? নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের অন্দরমহলে গড়ে ওঠা ভয়ঙ্কর দরবেশ বাবাদের সাম্রাজ্য আর গোপন কোডের রহস্য উন্মোচন করব আজ। আপনার কাছে একটি বাংলাদেশি পাসপোর্ট আছে, অথচ পাসপোর্ট অফিসে গিয়ে কোনো তিক্ত অভিজ্ঞতা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, নথিপত্রের ভুল ধরা আর দিনের পর দিন দপ্তরের দৌড়ঝাঁপ, এই ভোগান্তি যেন এদেশের মানুষের চিরচেনা নিয়তি। নাগরিকদের এই ভোগান্তি কমাতে গত কয়েক বছর ধরে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বেড়েছে অফিসের সংখ্যা, চালু হয়েছে পাসপোর্ট, আবেদন প্রক্রিয়া এখন পুরোপুরি অনলাইনে। সর্বশেষ দীর্ঘদিনের বিতর্কিত পুলিশ ভেরিফিকেশন প্রথাও তুলে দিয়েছে সরকার। কিন্তু এত কিছুর পরেও কি পাসপোর্ট সেবায় সাধারণ মানুষের ভোগান্তি আদৌ কমেছে, নাকি সেবার মোড়ক বদলালেও আড়ালে রয়ে গেছে সেই পুরনো ক্ষত? কেন এখনও সাধারণ মানুষের কাছে পাসপোর্ট অফিস মানেই এক অজানা আতঙ্ক আর দালালের দৌরাত্ম্য? উত্তর খুঁজতে শুরুতেই টিম আন্ডারকভারের গন্তব্য নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পা দিতেই চোখে পড়ে চেনা দৃশ্য। সারি সারি কম্পিউটারের দোকান, ব্যস্ত অপারেটর আর ভিড়ের মধ্যে ঘুরে বেড়ানো কিছু মানুষ, যারা পাসপোর্ট করতে আসা মানুষদের দিকে নজর রাখছেন সতর্ক চোখে। এই চত্বরেই দীর্ঘদিনের যাতায়াত আমির হোসেনের। নিজেকে পরিচয় দেন কম্পিউটার অপারেটর হিসাবে, তবে আসল পেশা মানুষের পাসপোর্ট আবেদন করিয়ে দেওয়া, সহজ কথা দালালি। যদিও এই পরিচয় তিনি মানতে নারাজ। মূলত এনে কয়েকটা বড় বড় দালাল সিন্ডিকেট আছে, ওদের সাথে পায়রা ওঠা যায় না। অফিসারদের সাথে ওদের ভালো হটলাইন, ওরা মানে ওদের সাথে ডিলিংস করে। আমির হোসেনের কথাতেই স্পষ্ট হয়ে উঠল নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে ওঠা এক অদৃশ্য সাম্রাজ্যের প্রতিচ্ছবি। ভেতরের কর্মকর্তাদের সাথে দালালদের সরাসরি হটলাইন, নিয়মিত লেনদেন, আর মাঝখানে সাধারণ মানুষ কেবলই জিম্মি। মূলত এখানে 40-50টা কম্পিউটারের দোকান আছে। কর্মকর্তার কিন্তু সবার লগে সম্পর্ক নাই। হাতে গোনা 4-5 জন সিন্ডিকেট সিস্টেম করে রাখছে বড় দালাল, ওদের মাধ্যমে ওই অফিসাররা টাকাগুলো নেয়। আর যারা যারা ছোট দালালে যে কম্পিউটারে ফর্ম ফিল আপ করে, এরা যাতে যা লয়া পারে 50-100 টাকা 200 টাকা লাভ লয়া। তথ্যটি রীতিমতো শিউরে ওঠার মতো। দালাল আর কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয় গোপন কোডের মাধ্যমে, আর সেই কোড দালালদের কাছে তুলে দেন স্বয়ং পাসপোর্ট অফিসের লোকজনই। এই কোডই দালালের কথিত লাইসেন্স, অফিসের ভেতরে তার অদৃশ্য পরিচয়পত্র। আপনার যদি টাকা দিয়ে কাজ করায়, ভিতরে চ্যানেল বা অফিসাররা যে টাকা পাইবো এরকম একটা চিহ্ন থাকলে, তাইলে আর কিছু কোনো কাগজ লাগবে না, শুধু আইডি কার্ড হইলেই হয়। আর যদি টাকার চিহ্ন না বা টাকা পাইবো না এমন ধরনের ফাইল হয়, তাহলে তো আপনার অনেক পদের কাগজ, বাড়ির মিটিশন লেন, দলিল লেন, চেয়ারম্যান সার্টিফিকেট, বিভিন্ন ধরনের কাবিননামা। 84-80 বছর হয়ে গেছে, এই লোকের অনেক কাবিননামা লাগবে বলে। আমির হোসেন নিজের পূরণ করা একটি আবেদন ফর্ম দেখালেন। এই আবেদনের 79 নম্বর ঘর ফাঁকা থাকলেও তিনি বুঝিয়ে দিলেন এই ঘরেই দালালরা তাদের গোপন কোড বসিয়ে গ্রাহকের ফাইল পাঠিয়ে দেন ভেতরে। আর এটি থাকলেও শত সমস্যাও তুচ্ছ। আমির হোসেনের দেওয়া তথ্য চাঞ্চল্যকর, কিন্তু শুধু মুখের কথাই নয়, এই দাবির সত্যতা সরাসরি যাচাই করতে চায় টিম আন্ডারকভার। তাই অনুসন্ধানে মাঠে নেমেই খুঁজে বের করা হলো এমন একজনকে যিনি সত্যিই পাসপোর্ট করতে চান, যার অভিজ্ঞতাই হবে আমাদের আসল পরীক্ষা। সুমন মিয়া নারায়ণগঞ্জ বন্দর এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। চোখের উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান, তাই প্রয়োজন একটি পাসপোর্ট। হাতে আছে শুধু এনআইডি কার্ড, আর তা নিয়ে বেরিয়ে পড়েছেন। সামনে কি অপেক্ষা করছে জানেন না। তার পুরো যাত্রা ধারণ করতে গোপন ক্যামেরা নিয়ে টিমের এক সদস্য তার সঙ্গী হলেন।
সুমন মিয়া রওনা দিয়েছেন পাসপোর্ট অফিসের দিকে। তার যাত্রা চলুক, এই ফাঁকে আমরা জেনে নিই একটি পাসপোর্ট আবেদন করতে আসলে কি কি ডকুমেন্টস লাগে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বলছে আবেদন ফর্মে মোট 89টি তথ্য পূরণ করতে হবে। সাথে লাগবে পাসপোর্ট ফি জমার রসিদ, এনআইডি বা অনলাইন জন্ম নিবন্ধন, বাবা মায়ের পরিচয়পত্র, বর্তমান ও স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, বিবাহিত হলে কাবিননামা আর পেশার সনদ। এর বাইরেও প্রয়োজন মনে করলে যে কোনো নথি চাইতে পারে পাসপোর্ট অফিস। কিন্তু নারায়ণগঞ্জের বাস্তবতা ভিন্ন। এখানে কাগজ থাকলেই ফাইল এগোয় না, আবার না থাকলেও এগোয়। পার্থক্য গড়ে দেয় কেবল একটি কোড। এই রহস্য ভেদ করতেই সুমন মিয়াকে সাথে নিয়ে মাঠে নামল টিম আন্ডারকভার। পাসপোর্ট করতে হলে শুরুতেই অনলাইনে আবেদন করতে হয়। তাই সুমন মিয়া ঢুকলেন পাসপোর্ট অফিসের পাশের চাঁদপুর কম্পিউটার দোকানে। শুরুতেই দোকানদার আশ্বস্ত করলেন শুধু এনআইডি দিয়েই আবেদন সম্ভব। কি লাগবে? ফর্ম পূরণের খরচ মাত্র 200 টাকা। ব্যাংক ফি জমা সহ দোকানদার চাইলেন মোট 6,300 টাকা। আবেদন প্রায় রেডি, ঠিক তখনই কথায় ভিন্ন সুর। আলাদা কিছু টাকা লাগে, ওই সময় আপনারা হয়রানি করব না, আপনি গেলেই আপনার কাজ করে দেব। সুমন মিয়া রাজি নন। দালালের দ্বারস্থ না হয়ে সরাসরি ফাইল জমা দেবেন, এই সিদ্ধান্তেই অটল। অফিসের মূল গেট দিয়ে সুমনকে ঢুকতে দেওয়া হলো, তবে আটকে গেল টিমের সদস্য। অসুস্থতার অজুহাতে শেষ পর্যন্ত ঢোকা গেল। বোঝা গেল এখানকার নিরাপত্তা বেশ জোরদার। অফিসের মূল গেট দিয়ে সুমনকে ঢুকতে দেওয়া হলো। নিচতলার 101 নম্বর কাউন্টার। লাইন ছোট, ভিড় তেমন একটা নেই। দায়িত্বরত ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে খুব একটা বেগ পেতে হলো না। ফাইল হাতে নিলেন, উল্টে পাল্টে দেখলেন, এরপর দোকানদারের সতর্কবার্তা মিলে গেল হুবহু। নথির অজুহাতে আবেদন গ্রহণ না করে ফেরত পাঠানো হলো সুমন মিয়াকে। ওই দোকানে গেলে না করলেন না, তবে একই আবেদন জমা করিয়ে দিতে চাইলেন 1,700 টাকায়। সুমন মিয়া রাজি হলেন না। একটু কম পাওয়ার আশায় ঢু মারলেন পাশের একটি দোকানে। সেখানেও একই কথা, একই দর। সরাসরি অফিসের একটা চ্যানেল আছে, ঠিক আছে, অফিসের একটা খরচ আছে। এটা ব্যতীত আপনি যেতে গেছিলেন পাসপোর্ট করতে, ফাইল ব্যতীত শুধু একটা ডকুমেন্ট দিয়েছেন। আপনার পাসপোর্ট করতে সরকারি কর্তৃক 68টা ডকুমেন্টসের প্রয়োজন। এই অফিস স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে চলে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে ফোন দেওয়ান, অফিস আপনাকে একটা কথাই বলবে, স্যার আপনি কফি খান, চা খান, কিন্তু আপনি 68টা ডকুমেন্ট দিয়ে আসুন। কি ভয়ঙ্কর ব্যাপার! খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও চলে না এখানে। তাহলে কিসের কথায় চলে জানবো একটা বিরতির পর। বিরতির বিরহ শেষে ভিন্ন একটি ঘটনার দিকে নজর দেয়া যাক। 8 মার্চ 2026। এটি ঠিক 1 মাস আগের ঘটনা। আগারগাঁও পাসপোর্ট অফিসে ঝুটিক অভিযান চালায় র‍্যাব 2। ঘণ্টাব্যাপী অভিযানে আটক করা হয় বেশ কয়েকজন সন্দেহভাজন দালালকে। সারা দেশের প্রায় প্রতিটি পাসপোর্ট অফিসে এমন অভিযান নিয়মিত ঘটনা। উদ্দেশ্য নাগরিক সেবাকে হয়রানি ও দালাল মুক্ত রাখা। কিন্তু বাস্তবতা হলো কিছুদিন ঠিক থাকে, তারপর ফিরে যায় সেই পুরনো চেহারায়। অভিযানের পর কতটা বদলেছে এই চিত্র সেটা জানতেই আগারগাঁও পাসপোর্ট অফিসে হাজির টিম আন্ডারকভার। অভিযানের পর মাস না পেরোতেই সব জায়গায় একই রকম। ফুটপাতে সেই চিরচেনা কম্পিউটার, টেবিল পেতে বসে থাকা আর তাদের নিয়োগ দেওয়া দালাল ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে। পাসপোর্ট করতে আসা মানুষদের কাছে টানার চেষ্টা একই কায়দায়। দর্শক, চলুন আমরা আবার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসেই ফিরে যাই। সেখানে সুমন মিয়া পাসপোর্ট আবেদন জমা দিতে এখনও লড়ে যাচ্ছেন। তার চেয়ে বেশি লড়ে যাচ্ছেন অফিসের আড়ালে আসলে কি ঘটে, কোন অদৃশ্য সমীকরণে আটকে থাকা ফাইল আবার সচল হয়, সেই রহস্য ভেদ করতে। নতুন এক দোকানদার অভ্যর্থনা জানালো সুমন মিয়াকে। তিনি পুরো আবেদনটি খুঁটিয়ে দেখলেন। আমি দেখছি কাগজপত্র দেন নাই। নথিপত্র ঘাটতি থাকলেও মুখে সে কথা তুললেন না, বরং হাতের একটি ইশারায় ভিন্ন কিছু ইঙ্গিত করলেন। আমাদের দেশের প্রেক্ষাপটে এই ইশারার অর্থ কারো অজানা নয়।
তারপরও না বোঝার ভান করে কথা চালিয়ে গেলেন সুমন। আমরা ইনি যারা বসে আছি আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন আমরা আশীর্বাদ পাশ থেকে কথা বললেন আরেকজন, তুলে ধরলেন এই পাসপোর্ট অফিসের নির্মম বাস্তবতা। না আমার ভাই রায়েরবাগে আছে, রায়েরবাগে পাসপোর্ট অফিসে সব কাগজ ওকে করে নিয়ে আসছে, 3 দিন ফেরত করাইছে। এখন আমি তো তুই যদি 1500 টাকা দিতি তাহলে ওই 3 দিন তো আইসা যাওয়া লাগতো না, তারা করে দিত, তারা সব। তার মানে কাগজপত্র যতই ঠিক থাকুক, এখানে পাসপোর্ট পেতে হলে দালাল নামক দরবেশ বাবাদের আশীর্বাদ লাগবেই। সুমন মিয়া এরপরও আরও বেশ কয়েকজন দালাল বেশে দরবেশ বাবাদের সাথে দর কষাকষি করলেন, কিন্তু কেউ 1500 টাকার নিচে রাজি হলেন না। শেষমেশ 1500 টাকায় করতে রাজি হয়ে গেলেন একটি ট্রাভেলস কোম্পানির সাইনবোর্ড ঝোলানো একটি দোকানে। এই দরবেশ বাবার নাম ইউসুফ হোসেন রিফাত। তার কথায় রাজি হয়ে সুমন মিয়া তাকে আবেদনপত্র ধরিয়ে দিলেন, সেই সাথে 1500 টাকা। এবার রিফাত নামের এই দরবেশ বাবার কারিশমা দেখার পালা। অবাক ব্যাপার হলো, তিনি পুরাতন আবেদন ফর্মেই 79 নম্বর ঘরে একটি ইমেল আইডি যুক্ত করলেন। ঘরটিতে আবেদনকারীর জরুরি যোগাযোগের ইমেল আইডি বসানোর কথা। এই সংশোধনের জন্য একটি আবেদনপত্রও তৈরি করে দিলেন। নিচের স্বাক্ষর, ব্যাস এতটুকুই। সেই আবেদন সহ পুরো ফাইল নিয়ে আবারও পাসপোর্ট অফিসে গেলেন সুমন। এবার প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আর আটকালেন না। পুরো ফাইল দেখলেন, কিছু খুঁজলেন, সম্ভবত তা পেয়েছেনও। এবার আর নিচতলায় নয়, দরবেশ বাবার আশীর্বাদে সরাসরি 3 তলার 303 নম্বর কক্ষের প্রশাসন শাখায়। সেখানকার কর্মকর্তাকে ফাইল ধরিয়ে দিলেন সুমন। তিনিও কিছু একটা দেখলেন, এরপর আর কোনো প্রশ্ন করলেন না। একটা সিল স্বাক্ষর দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষার প্রহর গুনতে গুনতে পাশের কয়েকজন পাসপোর্ট প্রত্যাশীর সাথে কথা হলো। তারাও বাইরে কথিত দরবেশ বাবাদের আশীর্বাদ নিয়ে এত দূরে আসতে পেরেছেন। কিছুক্ষণ পর উপসহকারী পরিচালকের রুম থেকে বেরিয়ে এলো ফাইল। এরপর সরাসরি পাঠিয়ে দেওয়া হলো 208 নম্বর রুমে বায়োমেট্রিক ও ছবি তোলার কক্ষে। এই ধাপ শেষ হলো বড়জোর মিনিট 5 মধ্যে। একটা স্লিপ ধরিয়ে দিয়ে বিদায় করিয়ে দেওয়া হলো। বোঝা গেল দরবেশ বাবার আশীর্বাদ কাজে লেগেছে। বেশ ফুরফুরে মনে বেরিয়ে গেলেন। এবার অভিজ্ঞতার কথা শুনতে চাই। এখানে যতগুলো এই পাসপোর্ট অফিসের বাইরের দোকানগুলো আবেদন করে, এরা প্রতিটাই দালাল, আর প্রতিটা দালালের সাথে অফিসের সাথে তাদের একটা কমিটমেন্ট বা একটা কন্ট্যাক্ট রয়েছে। এদের ছাড়া বা এদের মারফত ছাড়া এখানে গেলে পাসপোর্ট করাই যাবে না। যে 2টা কাগজ অ্যাড করেছে সেখানে দেখলাম একটা মেইল আইডি। মেলটা হচ্ছে আমি যেখানে অতিরিক্ত টাকা দিয়ে করি, এটা তাদের মেল, বা তারা বুঝবে কর্মকর্তা, তাদের এমন নির্দিষ্ট একটা কোড রয়েছে। এই মেইল আইডি আপনার না? না, এটা আমার মেল না। একই জিমেল অ্যাড্রেস, একই কোড নাম্বার, এক ফর্মের ভিতরে যে ওনাদের চিহ্ন, এই জিমেল অ্যাড্রেস কোড নাম্বার অনেক প্রত্যেকটা ফাইলে আছে। আপনার বিশ্বাস না হলে রেকর্ড রুমে গিয়ে তদন্ত করে দেখতে পারবেন। তার মানে আমির হোসেনের দেওয়া বক্তব্য সঠিক। 79 নম্বর ঘরে বসানো ইমেল আইডির মধ্যেই লুকিয়ে আছে রহস্য। মূলত এখানে কার মেইল আইডি দেওয়ার কথা? জরুরি প্রয়োজনে যার সাথে যোগাযোগ করব, এই ওনার মেইল অ্যাড্রেস দেওয়ার কথা। এটারই ওনারা ওনাদের ঠিক একটা কোড হিসাবে ব্যবহার করে। আমির হোসেনের দেওয়া তথ্য আর আমাদের অনুসন্ধান বলছে, প্রতিটি আবেদনের জন্য সাধারণ মানুষের গুনতে হয় 1500 থেকে 3000 টাকা পর্যন্ত। এটা নেন ছোট দালালেরা, আর বড় দালাল ছোট দালাল থেকে নেন 1200 টাকা। এটা একদম ফিক্সড। বড় দালাল 200 টাকা কমিশন রেখে দিয়ে 1000 টাকা পাঠিয়ে দেন পাসপোর্ট অফিসে। সপ্তাহে একদিন ফিক্সড করা থাকে যে কার কতগুলা ফাইল হয়েছে, যেমন কারো 100, 150, 200, যার যত টাকা ওইটা খামে করে ওই যে যার লগে কাজ করে, যে অফিসারের লগে, ওই অফিসারের নিয়ে দিয়ে আসে। এখানকার কম্পিউটার দোকানের সঙ্গে জড়িত প্রায় সবাই এই অবৈধ কারবারের অংশীদার। তবে বড় দালালের সংখ্যা খুবই কম। তারাই মূলত অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে আঁতাত করেন, টাকার লেনদেন সামলান।
প্রভাবশালী দালালদের এই তালিকায় রয়েছেন শাহজাহান, রাজু মিয়া, আলমগীর, রিফাত, শ্যামল, শরীফ বেঙ্গল, সাইদ ও আক্তার। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই রাজু মিয়া একজন আনসার সদস্য। একসময় এই অফিসেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন, আর সেই সুযোগেই একটি দোকান ভাড়া নিয়ে গড়ে তুলেছেন বিশাল দালালি সিন্ডিকেট। এছাড়া এই চক্রে সক্রিয় রয়েছে আরও শতাধিক খুচরা দালাল। এবার এই দালালদের মুখোমুখি হবার পালা। তবে খানিক ঝুঁকি আছে জেনে র্যাবের সহযোগিতা চাওয়া হল। সুনির্দিষ্ট তথ্য জেনে র্যাবের কর্মকর্তাদেরও রাজি করানো গেল। পাসপোর্ট অফিস তখন জমজমাট। এরই মধ্যে র্যাবের একটি অভিযানিক দল সেখানে পৌঁছেছে, তবে কৌশলগত কারণেই তাদের অবস্থান তখন বেশ নীরব। র্যাবের মূল অভিযান শুরুর ঠিক আগ মুহূর্তে প্রভাবশালী দালাল রিফাতের মুখোমুখি টিম আন্ডারকভার। আবেদনের এটা আপনি করে দিচ্ছেন, এটা রহস্যটা কি একটু বলেন। এটা কোনো রহস্য না, এটা আপনি কই থেকে আনছেন, এটা কি আমার কিনা সেটা আপনি শিওর না, এটা কি আমি করছি? এটা আপনি করেছেন? না, এটা আমি করিনি। এটা আপনি করেছেন? এটা আপনি করিনি। রিফাতেরই অস্বীকার অবশ্য বেশিক্ষণ ধোপে টিকল না। যখন আমাদের হাতে থাকা অকাট্য তথ্য প্রমাণ আর তার টেবিলে থাকা নথিপত্রে ব্যবহৃত একই গোপন কোড তাকে দেখিয়ে দেওয়া হলো, তখনই বেরিয়ে এলো থলের বেড়াল। আমার থাকে 200 বা 300, বাকিটা আমরা অফিসে দিয়ে দিই। আচ্ছা, 1200 অফিসেই 1200 টাকা দিতে হবে। আচ্ছা, এই 1200 টাকার বিনিময়ে তারা কি কাজটা করে দেয়? 1200 টাকা বিনিময়ে আপনার বিভিন্ন ধরনের যে কোনো ফাইল আপনার কোনো হ্যাসেল ছাড়াই করে। যে 2-4টা ফাইল আসে, যাই আসে আমি ওই আনসারের মাধ্যমে দিই। আনসার ওগুলোই করে, বাবু স্যার এখানে পাই, বাস আমার সংসার চালে। এই স্বীকারোক্তি আমাদের কাজ সহজ করে দিল। র্যাবের অভিযানে রিফাত সহ 7 দালালকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ। দণ্ডিতদের তালিকায় রয়েছে রিফাতের সহযোগী এক অস্থায়ী অফিস কর্মচারীও। অভিযান চলাকালীন সেই চিরচেনা দৃশ্য, র্যাবের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই ঝাঁপ বন্ধ করে পালিয়ে যায় দালালরা। কেউ কেউ দোকান খোলা রেখেই দিচ্ছেন চম্পট। একটু আগেও যেখানে ছিল জনাকীর্ণ ভিড়, সেখানে হঠাৎ নেমে আসে শুনশান নীরবতা। মূলত এই পলায়নই বলে দিচ্ছে তাদের অপরাধের বোঝা কতটা ভারী। এবার নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদের মুখোমুখি হল টিম আন্ডারকভার। প্রশ্নটি সরাসরি, নাগরিক সেবা যেখানে সহজ ও স্বচ্ছ হওয়ার কথা, সেখানে গোপন কোডে চলা এই দরবেশ বাবাদের বিষয়ে তিনি অবগত কিনা। এইখানে আসলে কোডের বিষয়ে আমি অবগত নই বা আমি জানিও না, কারণ এখানে আমি তো 100% আবেদন জমা নিশ্চিত করেছি। 100% আবেদন জমাই আমি এখানে নিশ্চিত করেছি। এখানে কোডের কোনো প্রশ্নই আসে না, কারণ আবেদনকারীর আবেদন যদি দেখা যায় যে সঠিক থাকছে তো জমা হয়ে যাচ্ছে। যদি কোনো ভুলভ্রান্তি থাকতেছে, হয়তো বা দেখা গেছে কোনো কাগজপত্র শর্টেজ থাকতেছে, সেটা আমরা বলতেছি, কিন্তু সেটার ক্ষেত্রে আমরা যে কাজটা করার চেষ্টা করতেছি যে আবেদনপত্রগুলো আমাদের কাছে জমা থাকতেছে। হয়তো আজকে আসলো, আমি বলতেছি যে আপনি এই টাইমের মধ্যে চলে আসেন অথবা আগামীকালকে আসেন, আপনার কাজটা হয়ে যাবে, এবং হচ্ছেও তাই। অফিস প্রধানের বক্তব্য এমন যে তিনি এই সিন্ডিকেটের কাউকে চেনেন না। আমরাও সেটাই বিশ্বাস করতে চাই, তবে ভেতরের চিত্র তা বলে না। বিভিন্ন কক্ষের সামনে দাঁড়ানো বেশ কয়েকজনের ফাইল ধরে দেখা হলো। প্রতিটি ফাইলেই সেই চিরচেনা গোপন কোড, যেন এটাই এখানকার নিয়ম, ব্যতিক্রমটাই বরং অস্বাভাবিক। শুধু নারায়ণগঞ্জ নয়, এই চিত্র সারা দেশের। পাসপোর্ট অফিসের সামনে দালালদের দরবার, ভেতরে কর্মকর্তাদের আঁতাত, এই সমীকরণ দেশের প্রতিটি জেলায় কম বেশি একই। সুমন মিয়া তার সে 1500 টাকা ফেরত পাননি। ফেরত পাবার কথাও নয়। যে টাকা রশিদ ছাড়া গেছে, হিসাবের খাতায় ওঠেনি, সে টাকার কোনো ঠিকানাই নেই। তাহলে করণীয় কি? ব্যবস্থা বদলাতে হবে। শুধু দালাল ধরলে হবে না, যে মগজে পচন ধরেছে সেখানে মলম দিতে হবে। কাঠামোর ভেতরে থেকে যারা এই দুর্নীতিকে টিকিয়ে রাখছেন, তাদের চিহ্নিত করতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। নইলে রিফাতের জায়গায় আসবে নতুন রিফাত, আনসার রাজু মিয়াদের দোকানে বসবেন নতুন রাজু, আর সুমন মিয়াদের মতো সাধারণ মানুষ প্রতিদিন পকেট খুলে কিনবেন নিজেদেরই অধিকার।